পার্টি করে আমরা জাস্ট ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি আজকে জানুয়ারির 2 তারিখ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এই নতুন বছরের ক্যালেন্ডারে মনে হয় একটু ভুল আছে নাকি? হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার করেছে মডেলদের ছবি দিয়ে, প্রথম পৃষ্ঠায় শবনম ফারিয়া, এই পাশে আবার মডেল আমিন খান, এবং তার পরের পৃষ্ঠায় রয়েছে তুষার খান। একটা জোরে হাততালি হোক। সবাই একসাথে সবাইকে বলো হ্যাপি। ওকে, আচ্ছা, নতুন বছর আমাদের স্টেজ কেমন রঙিন লাগছে না? এটাই আমাদের স্পেশাল সেট। এটা বাংলাদেশের সমস্ত সেটের চেয়ে 31st-এর এটাই স্পেশাল সেট, কারণ অন্যান্য সেট হয়েছে বেলুন টেলুন অমুক অমুক অনেক কিছু দিয়েছে, আমাদের এগুলো দেওয়া হয়নি। এটাই আমাদের স্পেশালিটি। ওকে, সব বাহ, আমরা মূলত আজকে বারে আছি। হ্যাঁ, বারে, এবং আমাদের এই বারের নাম হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, রাত যেহেতু 9:30, সুতরাং শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করতে হবে। এই যে আমাদের যে অবস্থা দেখছেন, এটা হচ্ছে ডেঞ্জার 7 অবস্থা। ডেঞ্জার 7 আমাদের নায়ক আমিন খানের একটি সিনেমা। একটা জোরে হাততালি। ডেঞ্জার 7 বলতে মনে পড়ে গেল যে মাথা ঠিকঠাক রাখতে হবে এবং শুরু করতে হবে মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। ওকে, শুরু যেহেতু করবো, একটু প্লিজ সবাই একটু ঠিকঠাক ওখানে বসতে হবে। হ্যাঁ, ওখানে বসুন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নতুন বছর নিয়ে আমাদের অনেক মাতামাতি নেই, কারণ আমরা জানি যে এই বছরটা 1 বছরের বেশি টিকবে না। ওকে, আমাদের গর্জিয়াস 3 জন বিচারক, তাদের জন্য জোরে একটা হাততালি হোক। আমার ইচ্ছে করছিল আমিন ভাইয়ের মতো সেই 7 ডেঞ্জারের মতো গিয়ে বলি যে ভাত না, 1 বোতল দাও। হ্যাঁ, এবং ওটা নিয়ে একেবারে কুলি করি। আমিন ভাই সেই ক্লিপস যে কি ভাইরাল, এবং বিশেষ করে উনি যখন ভাত দিয়ে বলে সবাই ভাতের সাথে ডাইল খায়, তরকারি খায়, আমিন ভাই দেখি কি খায়। আমিন ভাই, আপনার যে অ্যাক্টিং অনেকে বলেছে, এটা মনে হয় সত্যি সত্যি ছিল, একটু বলেন। আসলে আমি এত জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছি এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করেছে এটা কি সত্যি খেয়েছিলেন কিনা, এ ধরনের কোনো অ্যালকোহল ছিল কিনা। আমি ওদের বোঝাতে পারিনি ভাই, ওটা স্রেফ একটা পানি ছিল নর্মাল। তবে সিনটা এত সুন্দর ছিল, এখনও যখন দেখি অনেক মজা লাগে। বাট ওটা কিন্তু ওই ধরনের কিছুই ছিল না, স্রেফ পানি ছিল। পানির মধ্যে হালকা মনে একটু মিল্ক ভিটার দেওয়া ছিল, এই জন্য একটু কালারটা। সত্যি সত্যি অ্যাক্টিং এর জন্য একটু একটু লাগে নাকি? না না না, এটা কখনোই লাগে না। ওকে, আমিন ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। রনি, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি, মানে কি নিয়ে কথা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি, আপনার ঘোর এখনো কাটেনি, আপনার বুঝতে আর একটু সময় লাগবে। আচ্ছা, শবনম ফারিয়া, এরকম আমাদের মতো এরকম 31st এনজয় করা হয়তো নাকি?
একদমই না। কিরকম কিরকম ভাবে সেলিব্রেট করেন কিভাবে? আমার বাসায় 31 খুবই রেস্ট্রিকশন থাকে, আমাকে বাসায় থাকতে হয় আমার মার সাথে, ম্যান্ডেটরি। ওকে, আপনি সেটা 2 তারিখ পুষিয়ে নেন। হোপফুলি আজকে আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আমি কতটা পোষাতে পারবো। ওকে, আর তুষার ভাই আপনি মিথ্যা বলবেন না, আপনি দেশ বিদেশ অনেক জায়গায় ঘোরাঘুরি করেন। 31 কিভাবে সেলিব্রেট করেন? আমার বছরের 1 তারিখ থেকে 31 সব পুরাটাই 31। ওকে, আমি একটু বলে রাখি যে এই যে 31 অনেক নিষেধ করার পরও মানুষ কিন্তু ওই দিন আতশবাজি ফুটায়। কেন ফুটায়? কেন? কারণ সারা বছর তার নিজের ফাটে, এই একদিন সে অন্য কিছু ফাটিয়ে সেলিব্রেট করে। ওকে, আমরা হাসো সিজন 7-এ আমরা সেলিব্রেট করব। একটা জোরে করতালি হোক। যদিও আমরা এত 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 আনন্দ করতে পারছি না, কারণ আমরা জানি নতুন বছরে শুধু ক্যালেন্ডারটাই পাল্টেছে। আমাদের সেই আগের ডিরেক্টর আছে, আমাদের আগের সেই পেমেন্ট আছে, আর ঘরের বউ তো সেই আগেরটাই। So, কি চেঞ্জ? ওকে, আমাদের লাইফের কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু আমরা আমাদের কন্টেন্ট এবং আমাদের এই হাসো সিজন 7-এ আমরা পরিবর্তন নিয়ে আসছি। একটা জোরে তালি হোক। আমাদের পোশাকে একটা পরিবর্তন এসছে, 12 ক্লথ এবং টাসেলের জন্য জোরে একটা করতালি। নতুন বছরে অনেক নতুন কিছু হবে, কিন্তু তার আগে একজন নতুন মুখকে ডেকে আনবো। নতুন মুখের সন্ধানে আমিন খান, আর নতুন মুখের সন্ধানে, নতুন কমেডিয়ার সন্ধানে আজকে আমরা ডেকে নেব প্রথম নতুন মুখকে। আজকে আমরা চট্টগ্রামে আছি। চট্টগ্রামে গাড়ি থেকে নামার পরই একজনকে জিজ্ঞেস করলাম এটা কোথায় আসলাম, একজন বলে এ কে খান। আমরা আমাকে খাবে মানে বলে এ কে খান, জায়গার নাম এ কে খান, আমরা এ কে খানে আছি। ওকে, এ পাশে দুই পাশে 2 খান, আমিন খান, তুষার খান, মাঝখানে যিনি তিনি খান না, তিনি খান না। চট্টগ্রামের মানুষ খুবই হাসি খুশি এবং তারা আমাদেরকে অনেক হাসিয়েছে। তাদের অডিশন কেমন ছিল শুরুতেই চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। বদ্দা কেন আসুন, গম আসুননি? প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7-এ। আজকে আমরা আছি দেশের অন্যতম বাণিজ্যিক রাজধানী এবং রূপালী গিটার খ্যাত চট্টগ্রামে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আমাদের হাসো সিজন 7-এর বিভাগীয় পর্যায়ের অডিশনের আয়োজন করা হয়েছে, যেখানে অসংখ্য প্রতিযোগী দাঁড়িয়ে আছে অডিশনের অপেক্ষায়। দর্শক দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি অডিশন ভেন্যু শিল্পকলাতে। আমার পেছনে অসংখ্য প্রতিযোগী দাঁড়িয়ে আছে অডিশনের জন্য। চলুন তাদের সাথে কথা বলে নেওয়া যাক। কি নাম আপনার ভাইয়া? মারুফ। আচ্ছা, আপনি কি বাজার করতে গিয়ে ভুলে এদিকে অডিশনে ঢুকে গেছেন? আপনার এটা কি সবচেয়ে বড় প্যান্ট নাকি বাসায় আরো বড় প্যান্ট আছে? না, এটাই সবচেয়ে বড়। ও বাবা, আচ্ছা আপনার হাতাটাতে একদম ফোল্ড করে যেই প্রিপারেশন নিয়ে এসেছেন দেখে তো মনে হচ্ছে প্রিপারেশন খুব ভালো। জি, খুবই ভালো, মাশাআল্লাহ। দোয়া করবেন যাতে টিকতে পারি। ওকে, বেস্ট অফ লাক। কি নাম তোমার ভাইয়া? যাই। তুমি কোন কলেজে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ? আচ্ছা, এই ক্লাস 4-এ পড়ে এত বড় একটা দায়িত্ব মানুষ হাসানোর এটা করতে চলে এসেছো, পারবে? ইয়েস। কনফিডেন্স খুব ভালো। বেস্ট অফ লাক তোমাকে। থ্যাংক ইউ। আপু, কি নাম আপনার? আমার নাম নাসরিন আক্তার হীরা। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম রাবিয়া জামান অ্যাঞ্জেলা। আমরা যতটুকু খোঁজ পেয়েছি আপনারা দুজন মা মেয়ে। হ্যাঁ। সচরাচর মেয়েদেরকে এরকম রিয়েলিটি শোতে আসতে গেলে বাসা থেকে প্রতিবন্ধকতা ফেস করতে হয়, তো আপনারা দুইজনই চলে এসেছেন, আপনাদেরকে বাধা দেওয়ার কি আছে? আসলে আমাদের ফ্যামিলিটা সাপোর্টার, আর আমি বেসিক্যালি আসি আমার মেয়েকে এনকারেজ করার জন্য। দ্যাটস গ্রেট, দেখা হবে। ভাইয়া, আপনি কথা বলবেন তার আগে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, বোকারা তো সব কথায় না না বলে, আপনি কি বোকা? না ভাই, আসলে বোকা না। আচ্ছা ভাই, কি বলবেন বলেন আমাদের। আমি বলতে চাই যে আপনি কি মানসিক সমস্যায় ভুগছেন, কাজে মন দিতে পারছেন না, দিন দিন কি আপনার কর্মশক্তি হারিয়ে ফেলছেন? তাহলে জলদি এদিকে আসুন, আপনার এই আনলাকি 7কে ভ্যানিশ করে দেবে আমাদের লাকি 7। তাই প্রাণ খুলে হাসুন, আর হাসতে হলে হাসো সিজন 7 দেখুন।
ওকে, আপনি মানসিক বা শারীরিক যে কোনো সমস্যায় ভোগেন না কেন, আপনাদের জন্য মন ভালো করবার জন্য আমাদের হাসো সিজন 7। আমরা চট্টগ্রামে আছি এবং চট্টগ্রাম থেকে প্রথমেই যাকে ডেকে নেব তার নাম সুস্মিত দে। সে আসবার আগে তার অডিশন কেমন ছিল একটু দেখে নেওয়া যাক। গেল বার্থডেতে আমি বাসার ছাদে বন্ধুবান্ধব মিলে একটা বার্থডের আয়োজন করছি। ওই বার্থডেতে আমরা সব ফ্রেন্ডরা আসছি, কিরুদাও আসছে। হ্যাঁ, আমি কিরুদাকে বললাম যে দোস্ত তুই খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ যতক্ষণ না পর্যন্ত তুই নিজের গ্লাস থেকে খাচ্ছস। আরেকজনের গ্লাস থেকে খেলেই তোর মাথাটা কেমন জানি হয়ে যায়। আমার এই বছরের বার্থডে উইশ যে ভাই নিজের গ্লাস থেকে খা, আরেকজনের গ্লাস থেকে খাইস না। সে বলল দোস্ত আমি আসি, তুই যেটা বলো সেটা খাবো না। আমি যে ওকে। এরপর বার্থডের প্রোগ্রাম চলতে থেকে কেক টেক কাটছি, ফোন আসছে, আমি বাইরে বের হয়ে ফোনে কথা বলতেছি। কথা বলে এসে দেখি রুমে সবাই সবার যার যার জায়গায় আছে। কে নাই? কেরুদা নাই। কেরুদা কোথায়? সে জানলা দিয়ে উপরে উঠে নিকোষ কালো এই আধারে। আমি লাইক তুই তুই না বললি যে খাবে, আমি তো কিছু খাই নাই। হ্যাঁ, আমি বললাম তুই না খাইলে তুই ওখানে কি করস, তুই আগে নিচে না। আপনি কই মিল গিয়া দেখছেন? কই মিল গিয়া যে জাদু, সে হ্যাঁ সে যদি পারভার্ট হইতো তাইলে সে প্রীতি জিন্টাকে কি বলতো? দুধ। ওকে, অডিশন দেখে বোঝা যাচ্ছে ছেলে কিন্তু জোস। জোস। আসবে চট্টগ্রাম মোমিন রোড থেকে সুস্মিত দে। কেমন আছেন সবাই? ভালো ভালো ভালো। চট্টগ্রামের মানুষ নিয়ে সবার একটা কমপ্লেন আছে, আমরা নাকি কথায় কথায় যে বলি। তো যে বলি বা না বলি, চট্টগ্রামের মানুষের ভাষাটা না অনেক ভালো। চট্টগ্রামের মানুষের ভাষা এত ভালো এত ভালো এত ভালো, আমি বললেই সমস্যা। তো রনি ভাই, জীবনে সফল হওয়ার জন্য অনেক পরিশ্রম করা লাগে। সফলতার সিঁড়ি এক পা করে করে আগানো লাগে। আমিও অনেক পরিশ্রম করেছি, সফলতার সিঁড়ি এক পা করে আগানোর চেষ্টা করছি। চেষ্টা করতে গিয়ে দেখি আমার পিছনে যারা ছিল তারা আমাকে ফেলে সামনে আগায় গেছে। আমি নিচ থেকে চিল্লাই বলি, ভাই সফলতার সিঁড়ি বেয়ে আমার আগে কেমনে উঠলে? উপর থেকে ওরা বললো আমি তো এসকেলেটারে উঠছি। তো শাওনদা, যদি কারো খাওয়া দেখে আপনার খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে সেই প্রকৃত খাদক। তো আমরা চট্টগ্রামের মানুষ খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি সিরিয়াস। হ্যাঁ, আমরা এতটা সিরিয়াস, আমাদের ওখানে মরা মানুষের 40 খাইতে এসে পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়। আরেকটা 40 প্রিপারেশন নেওয়া লাগে। মেজবান খাবো যে আইসেন। তো আমিন ভাই, সেদিন বাসায় বসে খুব সাফোকেটিং লাগতেছিল, রুমে দম বন্ধ হয়ে আসছিল আমার। হঠাৎ দিকে টেবিলের উপর একটা চিপসের প্যাকেট পড়া আছে, দৌড়াই গিয়ে চিপসের প্যাকেটটা খুলে একটু বাতাস খেয়ে নিছি, তারপর ভাল লাগছে। তো বউ জিনিসটা কিরকম জানেন? বউ জিনিসটা না টনসিলের মতো। যতদিন আপনি ঠিকঠাক মতো চলাফেরা করবেন, বউ ঠিকঠাক মতো থাকবে। একটু চিল করতে গেলেই গলা ব্যথা, জ্বর, হসপিটাল। আমিন ভাই, পৃথিবীর সব থেকে কঠিন মাল্টিপল চয়েস কোশ্চেনটা কি বলেন তো? যখন আপনার বউ আপনাকে বলবে তোমার যেটা পছন্দ ওটা নিয়ে আসো। এই যে বউ নিয়ে এতগুলো কথা বললাম, মজার বিষয় কি জানেন? আমার না বিয়ে হয় নাই। তাহলে আমি সব কথা কেন বললাম? যদি বিয়ের পর বউ বলতে না দেয়? দে দে দে, পুরো চট্টগ্রামবাসীকে জানিয়ে দে, সবাইকে হাসি খুশি রাখবে আমাদের এই সুস্মিত দে। আমরা এই কেখান আছি, আমিন খান সবার আগে বলবেন যার মন ভরে গেছে। সুস্মিতে, মানে তোমার স্মাইলটাই সবচেয়ে তোমার পজিটিভ থিংস। যে তুমি যখন কথা বলো তোমার কন্টেন্টটাকে, তোমার স্মাইলটাকে অনেক বেশি ইমপ্রেসিভ করে তোলে তোমার কন্টেন্টের সাথে। এবং একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটাই তোমার গেঞ্জিতে লেখা আছে, আবেগ বেশি বিবেক কম। দেখি দেখি দেখি, ওরে সর্বনাশ, এটা আসলে বন্ধুদের জন্য। আচ্ছা, বন্ধুরা যদি টাকা চায় তখন আসলে ওর কথা শুনে আবেগটা বেড়ে যায়, কিন্তু পরে বিবেক বাঁধে টাকাটা দিতে, কারণ আবেগটা বেশি, বিবেকটা একটু কম। এটা কি চিটাঙের লোকের
স্টাইল যে আবেগ বেশি বিবেক কম, বলতে পারেন। তাই না? আবেগ দিয়ে কথা বলেছি, বিবেক থাকলে বলতাম না। ওর পারফরমেন্সের মধ্যে আবেগ ছিল প্রচুর, বিবেক যদিও একটু কম ছিল, সেটাই থাকা উচিত। আবেগই থাকা উচিত, যত বেশি আবেগ থাকবে তত বেশি পারফরমেন্স ভালো লাগবে। অনেক সুন্দর ছিল। শবনম ফারিয়া, আপনি বলবেন। সুস্মিতা, আমার ভালো লেগেছে। একটা জিনিস আলাদা করে আমি প্রশংসা করতে চাই, সেটা হচ্ছে তোমার উচ্চারণ। উচ্চারণ খুব সুন্দর। চিটং থেকে আসলে আমরা যেটা ধরে রাখি যে একটু আঞ্চলিক টান থাকে বা কিছু, সেটা ছিল না। খুব সুন্দর, নাইস। কি করো তুমি? আমি ফটোগ্রাফি করি, হ্যাঁ? প্রফেশনালি ফটোগ্রাফি করি। খুব ভালো ছিল সুস্মিত, এবং শার্প, কোনো টেনশন ছিল না, নার্ভাস ছিল না, সব কিছু মিলে খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। ওকে ওকে, চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের ওই যে বললো যে আমি ভাষা বললেই দোষ, না একটু চট্টগ্রামের ভাষা একটু কথা শুনতে চাই। ওইখানে আরেকজন ওস্তাদ আছে, দুই ভাই একটু চট্টগ্রামের দুই ভাই একটু শুনি, একে অপরের সম্পর্কে একটু জানেন। আচ্ছা, আর বাড়িয়াল দে সিটাং সাতকানিয়া, তোমার বাড়ি হয়? আর বাড়ি রাউজান, রাউজানের ডাব্বো। ডাব্বো? ও ডাব্বো মানে মাথার চুল নাই যার, হাওয়াতে ডাব্বো। ডাব্বো। আর গ্রামের বাড়ি সাতকানিয়া, কিন্তু আর বাসা হলতে রাউজান। ও তৈলি তো আর 1 গ্রাম। ও 1 গ্রাম। ওর নাম সুস্মিত দে, চট্টগ্রামের একজন বিখ্যাত অভিনেত্রী। তার এক বিখ্যাত ছবি ছিল, তার নাম হচ্ছে, ছবিটার নাম হচ্ছে ভাত দে। এবং এই নায়িকার বাড়ি চট্টগ্রামে, আমাদের নায়িকা শাবানা। শাবানা ম্যামের জন্য একটা শ্রদ্ধা, আমাদের হাততালি। এবং বলে রাখি, চট্টগ্রাম এই যে কেন বেশি বেশি পানিতে ভাসে জানো? কেন? আমাদের এই অভিনেত্রীর কান্নার পানিতে। ওকে, আমরা এই পর্বে কেবলমাত্র একজনের পারফরমেন্স দেখেছি, আরো অনেক কিছু রয়েছে। চট্টগ্রামের মানুষ যে কি দুর্দান্ত সব সেকশনে, গানের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, এমনকি কমেডিতেও তারা সেরা। একটা জোরে হাততালি। সুস্মিত দে যেখানে বসেছে তার উপরে কিন্তু হাসো সিজন 1 এর চ্যাম্পিয়ন সাইফুল ইসলাম। শুধু তাই না, চট্টগ্রাম আরো অনেক বিষয়ে সমৃদ্ধ। আমাদের বাংলাদেশের প্রথম যে নোবেল, সেটাও এসছে চট্টগ্রামে, ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা এনেছেন। একটা জোরে হাততালি। আজকে আমাদের 3জন বিচারককে দারুণ লাগছে, একটা জোরে হাততালি হোক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমিন ভাই, মানে আপনার কি প্রত্যাশা আর কি শুভেচ্ছা সবাইকে একটু যদি জানাতেন। আলাদা কোনো শুভেচ্ছা নেই নতুন বছরের জন্য। গত বছরও যেমন ছিল এবছরও তেমনই যাবে। তুমি বললে না 365 দিনই থাকবে, তবে একটা কামনা সবসময় থাকে যে গত বছরের যে ভুলগুলো আমরা করেছি, আগামী বছরে যেন সেই ভুলগুলো না করি। সবচেয়ে বড় যে জিনিসটা আমি মেনটেন করি এবং সবাইকে বলি যে নতুন বছরে একটাই উদ্দেশ্য থাকবে, নিজের জন্য যেটা ভালো মনে করি আমি যেন অন্যের জন্য সেটাই ভালো মনে করি। অবশ্যই। শবনম ফারিয়া, নতুন বছরে আপনার প্রত্যাশা কি আর দর্শকদের কি বলতে চান? আসলে আমরা তো পুরো দেশটা একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তো আমি চাই হাসর মতো আমাদের যেরকম মুখে হাসি ফুটছে, পুরো দেশের এরকম হাসি ফুটে আসুক। এটাই আমার আসলে ব্যক্তিগত চাওয়া নেই এখন। আচ্ছা, আপনার কি ওই ধরনের কোনো চাওয়া তো ছিল না যে আমরা চাই মানুষ আসুক, আলো আসবেই, এরকম কোনো চাওয়া তো ছিল না আপনার? না না, আমার আলো আসার কোনো চাওয়া ছিল না। তুষার ভাই, নতুন বছর অনেক ভালো হোক, অনেক সুন্দর হোক, সেটাই আমি চাইবো। এবং খালি এই বছর কেন, সামনে আরো যতগুলো বছর আসে প্রতিটা মানুষের জীবনে সুন্দর হোক, ভালো হোক, এটাই আমি চাই। আমার খুবই ভালো লাগছে, কারণ এই হাসো এমন একটি শো, এটা গত বছর শুরু হয়েছে এবং এবছরও চলবে। বাহ। এবং বলে রাখি, নতুন বছরে ঠিক মাঝামাঝি সময়ে হাসর ফাইনাল হবে। সেই ফাইনালে যে হবে উইনার তাকে মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে নগদ 3 লক্ষ টাকা। এবং যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রত্যেক এপিসোড উইনার মার্সেলের তরফ থেকে পাচ্ছে আকর্ষণীয় একটি মার্সেল রাইস কুকার। যে বাদ পড়ে যাবে তাকে মার্সেল খালি হাতে ফেরাবে না। মার্সেলের জন্য জোরে একটা হাততালি। মার্সেলের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান এগুলো কিনলে পাবে গাড়ি সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। একটা জোরে হাততালি। মার্সেল আমাদের দেশি পণ্য, এজন্য মার্সেল আমাদের সাথে আছে, আমরা সবাই ধন্য। আরেকজন সবাইকে ধন্য করতে আসবে, তার যোগ শুনলে আমরা ধন্য হব এবং সে চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষও ধন্য হবে। আসছে চট্টগ্রাম থেকে
মোহাম্মদ কামাল, কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন ছিল দেখে নি। আমি যখন ওয়েটিংয়ে ছিলাম তখন জাহাঙ্গীর ভাই আমাকে বলল, যা কামাল এবার গিয়ে ফাটিয়ে দিবি। তখন আমি ওনার কথা শুনে 2টা পাথর আনছি। এবার বলেন কারে কারে ফাটাই দইব? যে বলছে তারে আগে দাও, সেখানেই আছে, বুঝে দেখো। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছি। তখন গার্লফ্রেন্ড আমাকে বলল, জান এমন কিছু বলো যাতে আমার হার্টবিট বেড়ে যায়। তখন আমি বললাম, জান আমি তো মানিব্যাগ বাসায় ফেলে আসছি। গার্লফ্রেন্ড তারপর আমাকে বাসায় গিয়ে বলল, আজ থেকে আমাদের ব্যাকআপ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন আমি রেগে গিয়ে বললাম, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে আর খারাপ হতে দেবো না। তখন গার্লফ্রেন্ড আমাকে বলল, আমি যদি তোমার হই তাহলে তুমি আমাকে সবার হতে দিবা। ভেরি গুড, তোমাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে, পুরো প্ল্যান করে এসে আজকে। চলো, মানুষের হয় কপাল খারাপ থাকে নয় ফেস খারাপ থাকে, আমি শালার দুটোই খারাপ। চলে আসো, চলে আসো, চলে আসো। আসবে যে এতক্ষণ ধরে বাইরে ওয়েট করছে, ভাবলো এত দেরি, ও তো একবারে চট্টগ্রাম থেকে, একটু দেরি তো হবেই। আসছে চট্টগ্রাম ফতেহাবাদ থেকে মোহাম্মদ কামাল। আসসালামু আলাইকুম। তো আমাদের আমিন স্যার সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিছে, প্রেম হচ্ছে ভাইরাসের মতো, যখন তখন যেখানে সেখানে যার তার সাথে হয়ে যেতে পারে। সেখানে আমাদের আমিন স্যারের বউ কমেন্ট করছে, ঘরের খুনে থাকা জারোটা হলো অ্যান্টিভাইরাস। 2 গ্রোমা সাইফুল ভাই আর শাওন ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল ভাই বললেন, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি কার কথায় উঠতেছ আর বসতেছ। তখন শাওন ভাই বললেন, ভাই আমাদের ঝগড়ার মধ্যে আর আমার বউকে টাইনেন না। আমাদের রনি ভাই তার গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ হয়ে যাচ্ছে। আমাদের রনি ভাই বলল, জান তুমি আমার সাথে আমার ইমোশন নিয়ে খেলো না। তখন রনি ভাইয়ের গার্লফ্রেন্ড বলল, ওইটা ছাড়া তোমার কাছে খেলার আর কি আছে? অনলাইন ক্লাস শেষে ম্যাডাম সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ছাত্রদের একটাই প্রশ্ন, ম্যাডাম কিছুক্ষণ আগে চা দিয়ে গেল, ওটা কি আপনার মেয়ে? এক গ্রামে এক সাধু বাবা তার শিষ্যদের নিয়ে সেমিনার করতেছিল। সাধু বাবা বললেন, মানুষ মাত্রই মরণশীল, এই গ্রামের প্রত্যেকের একদিন না একদিন মরতে হবে। এ শুনে গ্রামের সবাই কান্না শুরু করলো। সবার ভিড় আমাদের রনি ভাই হু হু করে হাসা শুরু করলো। সাধু বাবার কৌতূহল হলো। সাধু বাবা অবাক হয়ে রনি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো, গ্রামের সবাই কাঁদতে লাগলো, তুমি হাসলা কেন? আমাদের রনি ভাই এমন একটা জবাব দিলেন যেটা শুনে সাধু বাবা তার পায়ের স্যান্ডেল রনি ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল। বলেন তো আমাদের রনি ভাই কি বললো? কি বললো? আমি তো এই গ্রামের কেউ না। একজন কবি যতই ভাবুক বা রোমান্টিক হোক না কেন, গার্লফ্রেন্ডকে যদি ছাদ দেখাতে নিয়ে যায় তাইলে ফেরার সময় দেখবেন ঠিক হাঁটু ছিলে গেছে। আমাদের তুষার স্যার সেদিন কক্সবাজার বেড়াতে গিয়ে নীল রঙের একটা তোয়ালে পরে সমুদ্র সৈকতে শুয়েছিলেন। তখন কে যেন ছবি তুলে ফেসবুকে আপলোড দিছে, কক্সবাজারের লবণাক্ত পানি খেয়ে সমুদ্র সৈকত একটা বিশাল তিমি মারা গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। ওকে, আমি তো ভেবেছিলাম যে তুষার ভাইয়ের এই যে নীল তোয়ালে পরা ছবি দেখে, মানে সে বলেছে নীল তিমি, আমি তো ভেবেছিলাম যে সবাই বলবে ছবি দেখে যে এটা নীল ছবি। দারুণ ছিল। চট্টগ্রামের ভাষায় কিন্তু একটা অন্যরকম মজা আছে। আর এই যে বললো যে ইমোশন নিয়ে খেলার বাইরে আর কি আছে, চট্টগ্রামে আছে জব্বরের বলি খেলা। শুরুতেই আমাদের তুষার ভাই। কামাল ভালো ছিল, কিন্তু একটু তাড়াহুড়া ছিল, তাড়াহুড়াটা কমা আরো ভালো করতে পারবে। ভালো ছিল। শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে যে চট্টগ্রামের ভাষা, হ্যাঁ খালি যে জায়গাইবেন। কিন্তু ও অনেক নার্ভাস ছিল, বোঝা যাচ্ছিল। এই জন্য মনে হচ্ছিল তাড়াতাড়ি করে বলে শেষ করতে হবে, একটু তাড়া ছিল। নেক্সট টাইম একটু এটা খেয়াল রাখলে আমার মনে হয় আরো ভালো হবে। আমিন ভাইয়ের বদ্দা তাড়াহুড়া ন করিও, হ্যাঁ ধীরে 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 ধীরে, হ্যাঁ আস্তে ধীরে, সময় আছে তো,
কেউ এখানে কিচ্ছু বলবে না। সামনে আরো ভালো করো, ঠিক আছে? অল দ্য বেস্ট। তুমি বসো, একটা জোরে হাত তালির জন্য। পরবর্তী কন্টেস্টেন্টকে ডেকে নেবার পালা। সে আসবে চট্টগ্রাম পটিয়া থেকে, তাসনিম আনিকা পিঙ্কি। সে আসবার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। সেদিন দাদি আমাকে জিজ্ঞেস করলো, তামা পড়ালেখা কদ্দূর করলা? আমি বললাম এই তো সবে মাস্টার্স পাস করেছি। তো দাদি বলছে, খালি মাস্টারে পাস দিলে হইব, ম্যাট্রিক পাসও তো করানো লাগবো নাকি? সেদিন আমার একটা ভালো সম্বন্ধ আসলো। তো আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম, দেখো আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। সুষমা আপু বলুন তো এর আক্ষরিক অর্থ কি? এর আক্ষরিক অর্থ হলো আমি ওর চেয়ে ভালো মুরগি পেয়ে গেছি। সেদিন স্কুলে শিক্ষক ছাত্রকে বলছে, তোমার বাড়ির কাজ কোথায়? ছাত্র বলছে, স্যার আপনার ফেসবুকটা চেক করুন, ওখানে পোস্ট করেছি, সাথে আপনাকে ট্যাগও করে দিয়েছি। বাবা ছেলেকে বলছে, বাবা বাবা আমাকে একটা ঢোল কিনে দাও না। বাবা বলছে, না এটা বাজিয়ে তুই সবাইকে বিরক্ত করবি। ছেলে, না বাবা আমি কাউকে বিরক্ত করব না, দাও না বাবা কিনে, রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আমি ঢোলটা বাজাবো। চলে আসো, চলে আসো। ওকে, আমরা অডিশন তো দেখলাম, অডিশনে সবাই দেখলাম বিচারকরা হেসে কুটি কুটি। দেখি সে এখানে এসে মাতাতে পারে কিনা। আসছে চট্টগ্রাম পটিয়ার মেয়ে তাসনিম আনিকা পিঙ্কি। আসসালামু আলাইকুম জাজেস, মেন্টর, রাবার ব্যান্ড, তুষার ভাই। আমার কপাল এত খারাপ এত খারাপ এত খারাপ যে পড়ালেখার ইচ্ছে ছিল না বলে বাবা মা বিয়ে দিয়ে দিল। এখন আমার জামাই চাই আমি যেন মাস্টার্স পাস করি। সেদিন আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাইকে বললাম, আশ্চর্য, কিপটেমির তো একটা সীমা আছে তাই না? আপনি একই শার্ট গত 3 বছর ধরে পরছেন। তিনি বললেন, খবরদার আমার নামে একদম বানিয়ে বানিয়ে মিথ্যে বলবি না। আমার এই শার্ট 3 বছর হতে পাক্কা 11 দিন 2 ঘন্টা বাকি। কাজী বিয়ে পড়ানোর সময় জিজ্ঞেস করলো, আচ্ছা এই বিয়েতে কি কারো কোনো আপত্তি আছে? একজন বলল, হ্যাঁ আমার আছে। কাজী বলছে, তুই চুপ কর, তোর তো সারা জীবন আপত্তি থাকবে, কারণ তুই তো জামাই। সেদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, কি ব্যাপার তোমাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, ফোনটা কি তুমি পার্সোনালি চালাও না? আমি বললাম, না এলাকার সবাই মিলে কিছু তাই ভাগে চালাই। সেদিন আমাদের রনি ভাই এক সাধু বাবার কাছে গেলেন, বললেন, বাবা মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন দেখি আমার বউ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আচ্ছা ভেতর থেকে আলো জ্বলছে, এটা কি কোনো অলৌকিক ঘটনা? বাবা বলল, আরে এটা কোনো অলৌকিক ঘটনা না, আগে তোর ফোনের পাসওয়ার্ড বদলা। আমিন ভাই বলছিলাম, একবার কপালে, একবার গালে, একবার ঠোঁটে ভ্যাসলিন লাগাবেন, কারণ শীত চলে এসেছে। ওকে পিঙ্কি, কোনো কারণে তুমি নার্ভাস? কিন্তু কন্টেন্ট দারুণ ছিল। আমার মনে হয় যে আমাদের বিচারকদের মন ভরেছে শুরুতেই। শবনম ফারিয়া, আপনি তো চান যে নারীরা আসুক, মন জয় করুক। হ্যাঁ, আমি খুব করে চাই মেয়েরা থাকুক, ব্যাস্ট হয়ে যায়, কিন্তু পিঙ্কি আরও ভালো করতে হবে, আরও অনেক ভালো করতে হবে। ঠিক ছিল কিন্তু এক্সপেকটেশন তো আরও বেশি। আর এর মধ্যে আমাদের এরকম অনেক কন্টেস্টেন্ট এসছে যাদের পারফরমেন্স দেখে আমাদের কাছে মনে হয়েছে যে ওয়াও পারফরমেন্স, সো ওই জায়গাটা ধরতে হবে, আরও ভালো করতে হবে। ওকে, তুষার ভাই আপনি বলবেন। আমার পারফরমেন্স ভালো ছিল, তুমি এনজয় করেছো পারফরমেন্স নিজেরটা, কিন্তু সেটার পরিমাণ ছিল অল্প। আরও নিজেকে
মানে নিজেরটা নিজের ভালো লাগতে হবে, তাহলে আমাদেরও আরও বেশি ভালো লাগবে। ভালো ছিল, অনেক ভালো ছিল। আমিন খান ভাই, আপনার কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে। কি জন্য জানো? ও আমাকে নিয়ে যে জোকসটা বললো, হ্যাঁ, ওইটাই সবচেয়ে ভালো ছিল এটার মধ্যে। আমিন ভাই, বলছিলাম একবার কপালে, একবার গালে, একবার ঠোঁটে ভ্যাসলিন লাগাতে। ওটার এক্সপ্রেশনও ভালো ছিল এবং পাঁচ লাইনটা খুব সুন্দর ছিল। মানে অপেক্ষা ছিলাম পাঁচ লাইনটা কি হবে। ট্রেমেন্ডাস ছিল পাঁচ লাইনটা। ওদেরকে পারফরমেন্স দেখে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে কি, যে আমাদের দেশে মেয়েরাও এগিয়ে এসছে এই সেক্টরে, এটাই সবচেয়ে প্রাউডের জায়গা। এবং এই জায়গাটা ধরে রেখো, আরও ভালো করতে হবে সামনে। সবাই তো বললো, বেস্ট অফ লাক। একটা জোরে হাততালি পিঙ্কির জন্য। বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7-এ আমাদের এপাশে রয়েছে আমাদের প্রিয় মেন্টররা, তাদের জন্য হাততালি। আমাদের অসম্ভব প্রিয় তিনজন বিচারকদের জন্য জোরে একটা হাততালি হোক। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। প্রথম মাসটার নাম রেখেছে জানুয়ারি। কেন? 31-এ যা হয়, যা যা ঘটে, যা যা করে, তাই প্রথম থেকে একে জানুয়ারি ছাড়া আর কিছু বলা যায় না। একটু আগে শবনম ফারিয়া বলছিল যে আপনার মিষ্টি কণ্ঠের দু লাইন শুনবো না, গান আমার জীবন থেকে উড়ে গেছে। এই তো এই গত জানুয়ারিতে যেভাবে ফিলিংস নিয়ে গেয়েছিলাম গত বছর, জানুয়ারি ফেব্রুয়ারি মন চায় প্রেমে পড়ি, আহা জানুয়ারি ফেব্রুয়ারি মন চায় প্রেমে পড়ি, আস্তে আস্তে প্রেমে পড়ি গান গেয়েছিলাম। কিন্তু এই জানুয়ারিতে এসে আমি যেটা বলতে চাই, জানুয়ারি ফেব্রুয়ারি তোমার আমার ছাড়াছাড়ি, আরে জানুয়ারি ফেব্রুয়ারি তোমার আমার ছাড়াছাড়ি, আরে কন্যা পাইছে সুখের খনি দক্ষিণেতে বার, কন্যা পাইছে সুখের খনি দক্ষিণেতে বার, সব মাসি তার ফাগুন মাস আমার সর্বনাশ, সব মাসি তার ফাগুন মাস আমার সর্বনাশ। ওকে, আমার সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এই মার্সেলে যে আসবে তার কপাল খুলে গেছে। কারণ আজকে এই পর্বে যে হবে এপিসোড উইনার, বিচারকদের কাছ থেকে এসেই পাবে মার্সেলের রাইস কুকার। আর কথা বাড়াবো না, ডেকে নেব আমাদের চাঁদপুরের ছেলে যে চট্টগ্রামে অডিশন দিয়েছে, তার নাম সে কাশ থেকে নাহিদ, না না নাহিদ তার নাম, আবু সাইম নাহিদ, চাঁদপুরের ছেলে। সে আসবার আগে তার অডিশন কেমন ছিল দেখে নি। তো জাজেস, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, খাজনার থেকে বাজনা বেশি। এই প্রবাদটা গিয়ে পূর্ণতা পায় কোথায় জানেন? আগ্রার তাজমহলে। মানে ভাই, মহল তো বানাইছে ভালোবাসার, কিন্তু ভিতরে বেডরুম নাই একটা। আমাদের এই যুগে না একটা জিনিস খুব বেশি প্রচলিত, যে নারীরা হচ্ছে কোমল, পুরুষ হচ্ছে কঠোর পাষণ্ড। এই প্রবাদটা না টোটালি উল্টো। নারীরা হচ্ছে কঠোর, পুরুষ হচ্ছে কোমল। কিভাবে? এই ধরুন, লোকাল বাসে পাশের সিটে থাকা একটা মেয়ে যদি হুট করে একটা ছেলের কাঁধে ঘুমিয়ে পড়ে, মেয়েটা পরের স্টপেজ বই কি চাইলে পুরো দুনিয়া ঘুরে আসবে, ছেলেটা কিছু বলবে না। কিন্তু এই একই কাজ যদি একটা ছেলে করে পাশের সিটে থাকা একটা মেয়ের কাঁধে মাথা রেখে, এক্সকিউজ মি, মাথা সরাবে নাকি স্যান্ডেল খুলে মারবো? জাজেস, বলতেছিলাম এই যুগের কথা। আমাদের আগের যুগে কত ভালো ছিল। আগের যুগে টিভি সিনেমার পর্দায় দেখতাম ফুলের সাথে ফুলের ঘষা লেগেই নায়ক নায়িকার কোলে বাচ্চা চলে আসতো। কিন্তু এই যুগে টিভি সিনেমা পর্দা কথা কি বলবো, বাচ্চারাই এতটা চালাক আর ধূর্ত যে টিভি সিনেমার পর্দা যখন কোনো ঢিঞ্চা কলা সিন চালু হয়, বাবা মা লজ্জা পেয়ে রিমোট হাতে নিয়ে চেঞ্জ করবে, তখনই তারা সাথে সাথে বলে ওঠে, লজ্জা পেয়ে চ্যানেল চেঞ্জ করতে হবে না। আগে তারা তেমন কিছুই করবে না, আমি নেতে দেখে দিন। ও যাক আমাদের সাথে যাবে, কিন্তু এনার্জি লেভেলের যে অবস্থা। কিন্তু তুমি আমার বলো, ওই যে এনটিভিতে থাকবে 20টা ক্যামেরা বা 15টা ক্যামেরা, অত বড় সেট, ও ঢুকলে দেখা যাবে? দেখাই যাবে না। দেখা যাবে তাহলে না নিয়ে লাভ কি? আমাদের তো আলটিমেটলি ক্যামেরা টিভিতে লোকরে দেখাইতে হবে। এই লোকটা তাহলে থাক বাস, বুঝছো? তবে বাদ দে। এটা স্বাস্থ্যবান একটু নিলে মাংস না, এক বছর একটু খাওয়া দাওয়া করুক, ওর তো কন্টেন্ট ভালো, প্রেজেন্টেশন। জাজেস, আমি একটা কথা বলি, আমি এতটাই গরিব যে আমার যখন 4টা রুটি খাইতে মন চায়, আমি একটা রুটিতে
4 লিখে খাই। প্লিজ সিলেক্ট করে নেন, তাহলে আমি 4টা রুটিতে 1 লিখে খাবো। বাবা নে এত গরিব লোকরা না দিয়ে আর পারতেছে না। ও যোগ বলছে নাকি ক্লাসে স্যারের মতো বিষয়টা এইভাবে স্যার, মানে আপনারা বুঝবেন কিনা, কি বোঝাবে? চলুন আমরা সবাই মিলে একসাথে বুঝি। আসছে চাঁদপুরের ছেলে আবু সাইম নাহিদ, যার নাম। সালামু আলাইকুম জাজেস। রনি ভাই। হ্যাঁ ভাই। মেন্টরস, রাবার ব্যান্ড। তো জাজেস, আঙ্গো গ্রামও যদি সুন্দর মাইয়ার লগে কালা ফলার বিয়ে হয়, ইটস নর্মাল, পারফেক্ট জুটি। কিন্তু জাজেস, যদি ভুলে চুলে ওগা কালা মায়ের লগে সুন্দর ফলার বিয়ে হয়, মাগো মা মাইয়া নির্ঘাত তাবিজ করছে। এই তো এরম করে আর গ্রামের চাষি হেতির ফলার লাই সুন্দর ওগা বোটো গায়ে আনলো। কিন্তু সুন্দর হলে কি হইব, মাইয়ার চরিত্র খারাপ। তো আমি গিয়া শাশুড়ি কইলাম, শাশি তোমার ফোলার বই তো চরিত্র বালা না, রাইট রাইট ফলাই ফলাই ফোলাগুলোকে দেখা করতে যায়। শাশি আমারে কি কইলো জানেন? কি? আল্লাহ বাঁচাইছে বাবা, বউ আমার ফলাই ফলাই যায়, যদি সবার সামনে দিয়ে যাইতো তাহলে তো আমাকে ইজ্জত চলে যাইতো। তো চাচি সেদিন নতুন বরে ডাইকাই না কইতাছে, দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি না, আমি হইলাম তোমার মা, তুমি মনে করবা তুমি আমার ফ্যাডারিজি। বৌমা কইলো আচ্ছা ঠিক আছে আম্মা। সারা দিনের কাজ কাম শেষ কইরা চাচা ভাই সন্ধ্যাবেলা এসে দরজা টোকা দিল। চাচি কইতাছে, দেখো তো বৌমা কেডা আইছে। নতুন বউ গিয়া দরজা খুইলা নিজের স্বামীর দেখে কইতাছে, আম্মা ভাই আসছে। তো নারীরা সাধারণত স্বামীর দীর্ঘায়ু কামনা করে, যাতে স্বামীর আয়ু বাড়ে, বয়স বাড়ে। কিন্তু আমাদের রনি ভাইয়ের স্ত্রী বলে, আমি কামনা করুম কি, ওর বয়স তো দিন দিনই বাড়তেছে, ওর বয়স হচ্ছে 30, দেখা যায় 40-এর মতো, কথা কয় 50-এর মতো। আর রোগ বলার অবস্থা দেখে মনে হয় 60 বছরিয়া বুইয়া। পারফরমেন্সের কথা নয় বাদ দিলাম। তো সেদিন আমাদের শাওন ভাইয়ের মা তার বউকে বলতেছে, দেখো বৌমা, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে সকাল 7টার পর কেউ ঘুমাইতে পারবে না। কাল থেকে কিন্তু কইলাম সকাল 7টার আগে ঘুম থেকে উঠতে হইব। তো এই শুনা শাওন ভাইয়ের বউ কইতাছে, আম্মা এইটা তাহলে আপনার ছেলেরে কোয়েন রাইতে আমার একটু শান্তি মতো ঘুমাইতে দেয়। তারপর পরই শাওন ভাইয়ের মা কইতাছে, দেখো বৌমা, শাওনরে কিন্তু কইলাম আমি বহু কষ্ট করে জন্ম দিছি, অনেক যত্ন করে লালন পালন করছি, তুমি কিন্তু কইলাম আমার পোলার লগে একদমই খারাপ ব্যবহার করবা না। এই শুনা শাওন ভাইয়ের বউ কইতাছে, হ আম্মা, আপনি খালি শাওনরে কষ্ট করে জন্ম দিছেন, যত্ন করে মানুষের মতো মানুষ করছেন, আমার আব্বা আম্মা তো আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করছে। সেদিন এক শাশুড়ি বসলো খাটে, বৌমা বসলো চেয়ারে। এই দেখা শাশুড়ি কইতাছে, কি ব্যাপার বৌমা, আমি খাটে বসলাম, তুমি চেয়ারে বসলা কেন? আম্মা, আপনি আমার শাশুড়ি মানুষ, আমি কি আপনার সমান সমান হইতে পারি? তাই আমি চেয়ারে বসলাম। আচ্ছা বৌমা, আমি যদি চেয়ারে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাইলে আমি মাটিতে বসতাম। আচ্ছা বৌমা, আমি যদি মাটিতে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাহলে আমি মাটি খুঁড়ে বসতাম। আচ্ছা বৌমা, আমি যদি মাটি খুঁড়ে বসতাম তাহলে তুমি কি করতা? আম্মা, তাহলে আমি আপনারে মাটি জমা দিয়ে ঝামেলা শেষ করতাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি অনেকটা ভালো করেছো, আমার মনে হয় বিচারকদের মন ভরেছে। শুরুতেই আমিন ভাই আপনি বলুন। নাহিদ সুন্দর ছিল, তবে এটা কিন্তু কম্পিটিশন স্টেজ, কম্পিটিশনের মঞ্চ, এখানে তোমাকে কম্পিটিশনে টিকে থাকতে গেলে অনেক 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 আরও এফোর্ট দিতে হবে, প্রচুর এফোর্ট দিতে হবে। হ্যাঁ, তোমার যে জায়গাটা কাজ করতে হবে সেই জায়গাটা একটু বলি, গ্রুমাররাও একটু খেয়াল রাখো ওর প্রতি। সেটা হচ্ছে, ও মনে হচ্ছে যেন জোকসগুলো মুখস্থ ইন্ডিভিজুয়ালি বলে যাচ্ছে এবং প্রত্যেকটা জোকসের ইন্ডিভিজুয়াল পারফর্ম করছে, কিন্তু আমরা সেই জিনিসটা খুঁজছি না। আমরা খুঁজছি যে টোটাল একটা প্যাকেজ, ঠিক আছে, তোমার আসা থেকে তোমার যাওয়া পর্যন্ত, তোমার দাঁড়ানো, সব কিছু মিলে টোটালটা যেন একটা ইউনিট থাকে। ভালো করার চেষ্টা করো। আর শাওন,
শাওনের আসলে জন্ম দেওয়ার সময় ওর মা বাবার কষ্ট হয়েছিল। আমার আব্বা 3 দিন ওয়েট করছে কখন হবে। এবং ও হওয়ার পরে নাকি যে অনেক সময় হয় না নার্স কোলে নেয়, ওই নার্সকে কোলে নিয়েছিল। শবনম, ফারিয়া, আপনার কেমন লেগেছে একটু যদি বলেন। নাহিদ ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হতে পারতো যদি তুমি একটু নার্ভাস কম থাকতে। খারাপ হয়নি, কিন্তু ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হতে পারবে এবং নেক্সট এপিসোডে তুমি যখন আসবে তখন আরো ভালো হতে হবে। কারণ আমি চাই ফাইনালে চাঁদপুরের একজন লোক থাকবে যার জন্য আমি হাততালি দিই। হ্যাঁ, ওকে তুষার ভাই, তোমার ডেলিভারি ভালো ছিল, কিন্তু তোমার তাড়াহুড়া ছিল, যেটা সবাই বলছে তাড়াহুড়া ছিল। এবং তোমাকে আমার একটা সময় শুরুতেই মনে হচ্ছে তুমি যেন অস্থির হয়ে যাচ্ছে যে কখন তুমি শেষ করবে। হ্যাঁ, ভালো হবে এরপরে আরো। ওকে, আচ্ছা নাহিদ, তুমি কি সেই নাহিদ যে আকাশ থেকে নাহিদ বলছি, যখন ওইটা ভাইরাল হয় তোমাকে কেউ আশেপাশের লোকজন বলেছে টাকা কি তুই চাইলি নাকি, এরকম? প্রচুর পরিমাণ শুনছি এই কথা, প্রচুর। তুমি ওইভাবে কি কিছু কামাতে পেরেছো? ওইভাবে হয়নি না। তাহলে যদি তুমি আর্ন করতে চাও তাহলে হাস্য থেকেই করতে হবে, এবং এপিসোড উইনার হলেই তুমি পুরস্কার পেতে পারো, আর যে ফাইনাল হবে তার জন্য তো থাকছে এই 5 লক্ষ টাকা। তো স্বপ্ন তৈরি করতে হবে, আজকে প্রথম কিন্তু শেষ না। প্লিজ ওই জায়গাটা। ওকে, আমরা চট্টগ্রামে রয়েছি, বন্দর নগরী চট্টগ্রাম। চট্টগ্রামে সমুদ্র বন্দর। আচ্ছা, আমি একটু জানতে চাই যে সমুদ্রে যে সকল ঝড় ওঠে সেই সকল ঝড়ের নাম ম্যাক্সিমাম কেন মেয়েদের নাম দিয়ে রাখা হয়? কদিন আগে ডানা, তিতলি, তারপরে বিজলি, নার্গিস, তারপর আর কি ক্যাটরিনার কথা ভুলে গেছি। হ্যাঁ, ক্যাটরিনা। কেন সব ঝড়ের নাম মেয়েদের নাম দিয়ে কেন? আরে মেয়েরাই তো ঝড়। ও, মেয়েরাই ঝড়। তারপরেও আমরা চট্টগ্রামের খবর শুনেছি, যখন চট্টগ্রামে যখন কি ঝড়টা যেন আসছিল, মেয়েরা ছেলেরা সব গাছে পতেঙ্গা বিছে। হ্যাঁ, এবং তাকে রোমেলের সময়, এবং তাকে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আপনারা পতেঙ্গা বিছে কেন, এখানে তো 9 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। বলছে আমরা ঝড় দেখতে আসছি যে। অবাক কাণ্ড যে ওখানে অনেক হাজবেন্ডরাও গেছে, কেন ঝড় দেখতে? আরে বাবা, তুই তো ঘরের বউ দেখলেই পারিস, তোর ঝড় দেখতে হবে। ঝড় উঠবে, আমি জানি না যে এবার যে আসবে চট্টগ্রাম থেকে সে সেই ঝড় ওঠাতে পারে কিনা। তার নামটা অদ্ভুত, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম সম্পর্কে আমাদের রিয়াজ ভাই যা বলেছিল, চট্টগ্রাম নাকি ইউরোপ। এরপর চট্টগ্রামের যত ঘটনা ঘটে, পানি উঠলেই রিয়াজ ভাইকে দেখা যায় বসি হাতে, মাছ হাতে। সেই রিয়াজ ভাই আজকে আসবে, বলবে যে আসলে ঘটনাটা কি, যে কেন চট্টগ্রাম নিয়ে তাকে ট্রল করা হয়। মোহাম্মদ রিয়াজ আসবে চট্টগ্রাম থেকে। সে আসার আগে তার অডিশন কেমন ছিল চলুন আগে একটু দেখে নিই। ওকে, ক্রিকেট তো আমরা সবাই ফলো করি, রাইট? বাংলাদেশ আর ইন্ডিয়ার কিছুদিন একটা খেলা হলো, ঠিক আছে? ওখানে নাজমুল শান্তকে চিনেন? ব্যাটিং করে, ও ব্যাটিং করতেছে, একটা বলে সেখানে পড়ছে, ও এখানে কমেন্টে বলতেছে 1 বল লেফট। সিনিয়রদের সাথে আমরা যখন ঝগড়া করি, সিনিয়ররা না পারলে কি বলে, এই চুপ কর, নাক টিপলে দুধ বেরোবে। ব্রো যদি নাক টিপলে বের হয় ওটা দুধ না, আর যদি দুধই বের হয় ওটা নাক, ওটা গাবি। আপু, ডোনাল্ড ট্রাম্প ইউএসএ আপনার সাথে ফ্লার্ট করতেছে, আপনি ব্লাশ করতেছেন, আপনি হাসতেছেন, হাসতে ওরা কি বলবেন? কি বলবো? নটি আমেরিকা। না, এখানে না বলার কোনো ওয়েই নেই। আমি ইয়েস। ওকে, আচ্ছা, নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। রিয়াজ আসবে, কিন্তু তার আগে একটু জানতে চাই, আমিন ভাই বলছিল রিয়াজ এরকম কালো হয়ে গেছে কেন? রিয়াজ কালো হয়ে গেছে কিনা সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে রিয়াজ ভালো হয়ে গেছে কিনা। ওকে, এবার আসছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াজ আমাদের মাথাতে। আসসালামু আলাইকুম রাজেশ। হ্যাঁ, মেন্টর। তো আমিন ভাই, তুষার ভাই, আপনারা তো 90-এর দশকের বাংলা মুভিতে অভিনয় করেছেনই। সো আপনাদের নিশ্চয় মনে আছে শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারের কথা। তো 90-এর দশকের বাংলা মুভিতে আনোয়ার হোসেন নামে এক ভদ্রলোক ছিলেন, উনি মুভির নাম ওঠার সময় মারা যেতেন।
মুভির নাম উঠতেছে নয়নমণি, উনি হার্ট অ্যাটাক। নায়িকাকে দেখেন সব সময় পয়সাওয়ালার মেয়ে, কিভাবে বুঝবেন? কিভাবে? স্কার্ট পরা, এদিকে কাটা, সিনের শুরুতে উনি গাড়ি থেকে এবার নামতেছে। ক্যামেরা দেখেন, নায়ক দেখেন অল টাইম গরিব। ওর জীবনে আল্লাহর দুনিয়াতে একটাই কাজ আছে, শুধু ঠেলা গাড়ি চালানো, আর কোনো কাজ নাই। অনেক কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পায়, ওনাকে 2 মাসের অ্যাডভান্স দেয়। 2 মাসের অ্যাডভান্স? জব তো আমরা সবাই করি, আমার তো গত 2 মাসের স্যালারি হয় না। প্রবলেম আমার একটা জব হয়েছে, আমাকে 1 মাসের অ্যাডভান্স দিছে, পরদিন থেকে আমি আর যাই নাই। হলিউড মুভির বাজেট দেখেন, এদিকে ড্রাগন উঠতেছে, সুপারম্যান, স্পাইডারম্যান উঠতেছে, বিশাল অবস্থা। বলিউডে দেখেন 30-40টা গাড়ি উড়ে দিচ্ছে, জ্বালাই দিচ্ছে। বাংলা মুভি তেলের ড্রাম। তো একদিন এরকম হচ্ছে, নায়িকাকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে, গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে নায়িকাকে। তো হলিউডে কি করে? নায়িকা নিজে ফাইট করে। বলিউডে কি করে? অ্যাটলিস্ট ডিফেন্ড করে, আর্গিউ করে, বাঁচার চেষ্টা করে। বাংলা মুভিতে তো গুন্ডারা নায়িকাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গেছে, এভাবে বাদে। নায়িকা একটা ফেমাস ডায়লগ দেয়, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। গুন্ডাকে আনছিলাম তো টাকার জন্য, এখন তো দেহও দিবে। তো একটা সিন আছে, নায়িকা মাথা ঘুরে পড়ে যায়, কেন পরে আমি জানি না। ওনাকে ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার একটাই চিকিৎসা করে, শুধু মুখে পানি ছিটকা দেয়া। ওনার জ্ঞান ফিরে আসে, কিন্তু মাথায় ব্যান্ডেজ। শরীরের যে কোনায় আঘাত লাগুক, ব্যান্ডেজ মাথায়। তারপর ডাক্তার কি করে? ওনার পালস চেক করে, ঠিক না? এখানে আমিন ভাই আর শবনম আপু, আপনার একটু হেল্প লাগবে। আপনি তো নায়িকা অ্যাজ ইউজুয়াল, আপনি বাংলা মুভি, সে নায়িকা, আমিন ভাই ডক্টর। ওকে, সো ডক্টর এখন নায়িকার পালস চেক করে, প্লিজ একটু যদি কাইন্ডলি পালস চেক করেন। আপনি মা হতে চলেছেন। ওকে, আমি এটাই বলি, এটা যদি পালস চেক না করে আমিন ভাইকে যদি বলা হতো, আমিন ভাই একটু হার্টবিট চেক করেন, এবং তারপর বলা হতো আপনি বাবা হতে চলেছেন। এইসবের মধ্যে আমিন ভাই সব থেকে মজা থাকে কে জানেন? সেন্সর বোর্ডের লোকজন। আসল জিনিস ওরা দেখে কাইটা দেয়। তো আমাদের আগের দিনের 90 দশকের মুভিতে যে নায়িকাগুলো ছিল, ওনারা একটু হেলদি ছিল, একটু স্বাস্থ্যবান, আমাদের শাওন ভাইয়ের মতো। আমি যদি ভিজুয়ালটা একটু দেখাই, এরকম। এই জন্য দেখবেন আগের দিনের টিভিগুলো পেছনে অনেক বড়। বাংলা মুভির ভিলেনগুলো দেখেন, কোনো কাজ নাই দুনিয়াতে, শুধু নায়কের পিছন পিছন ঘুরবে, শীষ বাজাবে, আর একটু সুযোগ পেলে নায়কের দিকে জামা ছেড়ে দিবে। নায়ক আসবে, নায়ক হচ্ছে আমাদের আমিন ভাই। আমিন ভাই আসবে, এসে দেখবে, এটা দেখে বলবে, তুই আমার প্রিয়ার ইজ্জতে হাত দিয়েছিস, তোর এই হাত আমি ভেঙে দিব। এরপর উনি ফাইট করবে, আমিন ভাই ফাইট করে নায়িকাকে বাঁচাবে। ইন দ্য মিন টাইম সন্ধ্যা হয়ে যাবে, বৃষ্টি নামবে, নায়ক নায়িকা একটা পুরাতন বাড়িতে আটকা পড়বে। একটু আগে যে আমিন ভাই প্রিয়ার ইজ্জত রক্ষা করতেছিল, উনি এখন 2টা সূর্যমুখীর পিছনে পা ঘষাঘষি করতে। তো মজার ছেলে হয়তো অনেক কিছুই বলছি, বাট 90-এর দশকের এই মুভিগুলো দেখে কিন্তু আমাদের ছোটবেলা কেটেছে। আমাদের শৈশবের যতটুকু স্মৃতি, তার বেশ কিছু অংশ জুড়েই এই মুভিগুলো রয়েছে। তো আবারও ফিরে আসুক বাংলা মুভি শেষ সুদিন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ। আমি বলে রাখি, এই স্টেজে কিন্তু এটা দ্বিতীয় স্ট্যান্ডিং ওভেশন, একটা জোরে হাততালি হোক।
বুকে বুক ঘষতো না, ওইটা ওই যে সূর্যমুখীর পেছনে পায়ে পা ঘষাঘষি স্ক্রিপ্টের জন্য। ঠিক আছে, দুর্দান্ত ছিল, দুর্দান্ত। নায়িকাই বলুক। রিয়াজ খুব ভালো ছিল, আমরা প্রত্যেকটা জোক অনেক এনজয় করেছি এবং আজকের দিনে পারফরমেন্স সবাই ভালো করেছে, কিন্তু আমরা খুব একটা এমন একটা পারফরমেন্সের জন্য ওয়েট করছিলাম যে খুব ভালো কিছু কেন আসছে না, কারণ চিটং থেকে তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। সো ফাইনালি সেটা এসছে, আই এম ভেরি হ্যাপি। নেক্সট এপিসোডে আরও ভালো পারফরমেন্স আশা করব, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। ওকে, 90 দশকের যিনি অসংখ্য ফিল্ম করেছেন আমাদের তুষার খান অভিনেতা, খুব ভালো ছিল রিয়াদ। মনে হচ্ছিল একটা ফিল্ম দেখছিলাম, সিনেমা পুরা একদম শুরু থেকে গল্প এবং আমাদের ওই সময়ের। হ্যাঁ তাই তো, এই তো, কিন্তু ভিতরটা ওইভাবে ভেবে দেখি নাই কখনো যেভাবে তুমি আমাদের সামনে তুলে ধরেছো। অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছে। টু গুড, টু গুড, খুব ভালো। আমিন ভাই ফিল্ম নিয়ে অনেক রকম মজা করলো, সবকিছু। না, মজাটা তখন আরো বেশি মজা হয় যখন নিজেকে নিয়ে কেউ ফান করে। অনেকে মাইন্ড করে, বাট আমি খুব মাইন্ড করি না, আমি খুব এনজয় করি জিনিসগুলো, যে না আমাদের কাজের মাঝে অনেক সুন্দর সুন্দর হিউমার থাকে যেগুলো নিয়ে ফান করা যায়। আমার ওর পারফরমেন্স দেখার পর একটাই গানের কথা মনে পড়ছে, যে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে। অনেক অপেক্ষায় ছিলাম যে এমন পারফর্মার কখন আসবে, যার জন্য এত আয়োজন। আমরা তো এই ধরনের পারফর্মারই খুঁজছি, যারা এই মঞ্চটাকে আরো বেশি আলোকিত করবে। অল দ্য বেস্ট। তোমার সম্পর্কে আর বেশি কিছু বলবো না, কারণ তুমি নিজেই একটা আলোকিত, আমি বলবো যে উজ্জ্বল নক্ষত্রের মতন আমাদের মাঝে এসছো, আমাদেরকে আলোকিত করেছো। অসম্ভব সুন্দর ছিল। একটা না, ওর জন্য অনেকগুলো ফারি হয়। রেডি? আচ্ছা, আমি একটু বলতে চাই, তেলের ড্রাম তো উড়ে, আরেকটা যেটা সবচেয়ে বেশি মানে ধ্বংসপ্রাপ্ত হয়, সবচেয়ে বেশি ভাঙচুর হয়, যেটা হচ্ছে সবজির দোকান উল্টে যায়। আরেকটা জিনিস আমি একটু দেখতে চাই, আমিন ভাই আমি একটু ওন্নাটা একটু চাই। আমি অনেক সময় দেখি যে নায়িকা এরকম মানে এরকম করে ঘুরছে, হ্যাঁ এরকম করে ঘুরছে, তারপর ভিলেন ওন্না কেড়ে নাও, ওন্না কেড়ে নাও, না এরপর সে এরকম করে, আরে ভাই তুই গলা ধরবি, বাণিজ্য গেলে গলার কাছে। ওকে, আর আরেকটা, সব ঠিক আছে, কিন্তু জাস্ট আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারকে নিয়ে ফান করার কি খুব দরকার ছিল? খুব কি প্রয়োজন ছিল? কারণ তিনি আমাদের এমন একজন অভিনেতা, দরকার ছিল কি? আমি একটু উনার সম্পর্কে বলতে চাই। গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারের জন্য। তার সম্পর্কে যদি বলি, তিনি কিন্তু তার কিন্তু ক্যান্সার হয়েছিল। তার কিন্তু হয়েছিল ক্যান্সার, এবং ক্যান্সার রিপোর্ট যখন তিনি হাতে পান, তিনি বললেন আমার ক্যান্সার হয়েছে। তিনি মারা যান কিন্তু সেই হার্ট অ্যাটাকে। সরি, আমি ওকে, আমাদের এই 5 জন পারফর্মার, শেষটা তো দুর্দান্ত ছিল, একটা জোরে হাততালি। ওকে, মার্সেল পুরস্কার দেবে, কিন্তু কার হাতে পুরস্কার যাবে? আমরা কিন্তু অনেক সময় বিচারকদের অনেক আবেগ দেখতে পাই, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল আরেক রকম হতেও পারে। একটু সাসপেন্সটা থাক নাকি? আমরা বিরতির পরে ফলাফল ঘোষণা করব। বিরতির পরে চট্টগ্রামে যারা অডিশন দিয়েছিলেন, আমাদের মন জয় করেছিলেন, তাদেরকেও আমরা এক ঝলক দেখাবো। ওকে, আমরা শুটকি দিয়ে ভাত খেয়েছি চট্টগ্রামে, তারপর কক্সবাজারে গিয়ে গোসল করেছি, আবার এসেছি মেজবান খেয়েছি। একটা জোরে হাততালি চট্টগ্রামের মানুষদের জন্য। চট্টগ্রামের মানুষরা খুবই অতিথিপরায়ণ। আমরা চট্টগ্রামের মানুষের এই খাবার দাবারে আনন্দিত হয়েছি, সেই সাথে তারা যে সকল কন্টেন্ট আমাদেরকে শুনিয়েছে সেগুলো ছিল অনেক মজার। চলুন একটু দেখে আসি অডিশনে যারা অনেক ভালো করেছিলেন, কিন্তু আমাদের আসলে সীমাবদ্ধতার কারণে আমরা আপনাদেরকে নিতে পারিনি। চলুন দেখে নিই। ওই যে লাল মার্কটা আছে ওখানে
তুমি নার্ভাস কেন? তুমি মজা নিয়ে বলো, আমরা বুঝতে পারি। আমি বুঝি, আইতঙ্গ দেশের লোক, বুঝছনি? কোনো সমস্যা নেই। এগাবো হেতে হেতে হিতে জামাইরে কর। কেউ জানো তুই যদি আরে বুঝি যাও গো জানো তাহলে তুই কি এরবা এবার হেতে হিতে জামাই কর না তো আরে বলতাম না কারণ আর ফোনে গ্যালারিতে তোমার ছবি দেখলে আর কথা মনে উড়ে যায় গো। হে না না দেখবি তো দরিয়া হাই আহে না হে কত মানুষ যাইসাছে। 1 2 3 4 না জোরে ভয় পেলে তো হবে না কিন্তু তুমি তোমার নিজের ট্যালেন্ট দেখো আমরা দেখব। তোমার নাম কি আমরা দেখতে আসছি তুমি খালি দেখাবো। আবার আরো জোরে কামরুল ইমন। আরো জোরে কামরুল ইমন। আরো জোরে কামরুল ইমন। হ্যাঁ এবার বলো কি শোনাবো? বলো জোকস। হ্যাঁ কি অন্য কিছু বলবা? না অন্য কিছু বলতে চাচ্ছ? না আমি নাচ দেখাও একটা। শুরু হয়েছে হাসো সিজন 7 আমার কার্ড নাম্বারও 107 আই এম খুব লাকি। একবার আমার বন্ধুকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করলো, জান তুমি কি দেখে আমার সাথে প্রেম করছো? আমার বন্ধু বলে, দেখলাম কই, সব কিছু দেখার জন্য তো প্রেম করছি। বলেন তো আমি নাচতেছি সে নাচতেছে আমরা সবাই নাচতেছি এটা কোন টেন্স? কোন টেন্স? আমি বলতেছি এটা টিকটক কন্টিনিউয়াস টেন্স। টিকটক কন্টিনিউয়াস টেন্স। হাই টপ, ওরে বাবা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, কি আগের বার দেখাইছি এবার দেখাবো না। বিলিভ মি তোমরা প্রত্যেকে দুর্দান্ত পারফরম্যান্স। না ও তো ভালো সেন্স অফ হিউমার, ওর সেন্স ভালো, টাইমিং ভালো, ডেলিভারি ভালো, বাট হাল ছাড়া যাবে না ভাই। আর হাল ছাড়া যাবে না, ঠিক আছে? হাল ছাড়া যাবে না, শেষ দিকে ছাড়তে হবে। বেটার লাক নেক্সট টাইম। তুমি আসো, হাত মিলাই বুক মিলা কোনো ইচ্ছাটা আছে আমি জানি সবাই। দাঁড়ো ভাই দাঁড়ো। ও 6-3 মিথ্যাটা কেন বলছো? সেটার বিচার পরে হবে, আমি একটু আসি। বাস আমি একটা সেলফি নিবা এখনই? চলো বাবা তুমি এত বড় ফ্যান আইছে আমার ছবি চলছে, আমার চেয়ে বড় ফ্যান। কি আল্লাহ এই মানুষজন আমার খাটো ভাব পড়ে ভাই। আমার মনে হয় যে অডিশন দেখে আমরা আফসোস করছিলাম যে আমরা থাকতে পারলে মনে হয় লাইভ এগুলো দেখা যেত। আচ্ছা এই লাস্টে এই যে লম্বা ছেলেটা একে কেন নেওয়া হলো না? কেন না ও জোক বলে না, আমাদেরকে দেখতে আসছিল। ও কি একটা জোক বললেই ওকে নিলেই আমাদের যে প্রত্যাশা যে এই হাসো সিজন 7 একটা অন্য লেভেলে চলে যেত। আর এই যে আরেকটা যে যাকে তুমি বললে যে হাল ছেড়ো না, হ্যাঁ ভালো করেছো, হাল ছেড়ো না, ওকে কেন বাদ দিলে? ওকে আমরা মনে হয় ফার্স্ট ওয়েটিং লিস্টে আছে। বুঝতে পেরেছি, মানে ওকে বললে হাল ছেড়ো না বলে লাস্টে যে শট দেখলাম না কর্ণফুলী, হাল ওকে ছেড়ে চলে গেছে, ও যেন হাল না ছাড়ে, মানে অর্থাৎ তুমি নৌকায় ফিরে যাও। এবার আমরা যে 5 জনকে পেয়েছি এই এত অডিশনের মধ্যে থেকে যারা ছিল বেস্ট, তাদের মধ্যে থেকে কে বেস্ট হয় সেটা এবার দেখবো। প্লিজ চলে আসো। আজকে আমাদের জন্য পারফর্মার অফ দ্য ডে চুজ করা খুব সহজ ছিল। রিয়াজ আমাদেরকে পুরো প্রসেসটা খুব সহজ করে দিয়েছে, কারণ নর্মালি আমাদের অনেক আলোচনা করতে হয়, অনেক ভাবতে হয়, একজন এটা বলে আরেকজন এটা বলে, এরকম অনেক কিছু থাকে, মার্কিং দেখতে হয়। আজকে আমাদেরকে কিছুই করতে হয়নি, যখন ওর পারফরমেন্স শেষ হয়েছে আমরা জানি ওই আজকের পারফর্মার অফ দ্য ডে। সো ইটস রিয়াজ, মোহাম্মদ রিয়াজ। ওকে, আমাদের এই হাসির আয়োজন থাকবে প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার। আজকের মতো বিদায় নেব। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আজকে পুরস্কার পেয়েছে
রিয়াজ, আগামীকাল আবার দেখা হবে। বিদায় আজ।